ওর মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছিল, সে বুয়েটে চান্স পেয়েছিল, সেটার একটা স্বীকৃতি স্বরূপ একটা ক্রেস্ট দেয়। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সে ফিজিক্যালি আসলে শক্ত সবল ছিল। ওর সাথে আমি দাবা খেলতাম। মার কাছে সে গল্প করতো যে আব্বু কোনোদিনই আমাকে জিততে দেয়নি। আমি বললাম যে সে যেহেতু আমার সাথে পারে না, সুতরাং আমি কেন ইচ্ছাকৃত কেন হেরে যাব। যখন তার ডেড বডিটা আমরা হসপিটালে দেখি, তখন তো তাকে একেবারেই স্বাভাবিক মনে হচ্ছিল, সে জাস্ট ঘুমায়ে আছে। আমি তার বাম হাত ধরে হাতে যখন উঁচু করলাম, কোনো ঠান্ডা বা শক্ত হয়নি এবং বিশ্বাসই হচ্ছিল না সে মারা গেছে। সে যখন দেখেছে যে এপিসির থেকে তারা গুলি ছুড়ে মানুষকে আহত করছে, ছাত্রদেরকে গুলি ছুটতেছে, কেউ কেউ চোখে গুলি লাগছে, পায়ে হাতে বুকে গুলি লাগছে, তখন সে এটাকে আর সহ্য করতে পারেনি। ওর পায়ের জুতা খুলে দৌড়ে এপিসিতে উঠে যে ওই এপিসির ঢাকনাটা বন্ধ করতে গেছে, যেন গুলি আর তারা ছুটতে না পারে। কিন্তু তখন একেবারে কাছ থেকে তারা তার বাম পাশে বুকে, যেখানে আমরা বলি যে হার্ট থাকে, সেখানে একদম ক্লোজলি তাকে শটগান দিয়ে গুলি করা হয়। এবং যখন সে ট্যাঙ্কের উপরে পড়ে গেছে, তখন তারা তাকে ওখান থেকে নামায় নাই, তাকে নিয়ে ওখানে কয়েকটা রাউন্ড দিয়েছে, মানুষের মধ্যে ভীতির সৃষ্টি করছে। এক পর্যায়ে যখন মানুষ কিছুটা দূরে চলে গেছে, তখন তাকে ওখান থেকে টেনে হিঁচড়ে ফেলে দিয়েছে। আমি দেখছি যে আমার ছেলে মনে হচ্ছে ঘুমন্ত একটা মানুষ, কিন্তু তার আগে তার উপর এই নৃশংসতা হয়ে গেছে। তখন এটা দেখার সঙ্গে সঙ্গে আমি আর কান্না আটকায় রাখতে পারি যে এই অফিসারটা আমার ছেলের উপর হয়ে গেছিল। আমরা একটা মিথ্যা আশা নিয়ে থাকি। এখন যেমন আমাদের খাবার টেবিলে যে গ্লাস আছে, 4টা গ্লাস থাকে, আমরা সেই 4টা গ্লাস ওইভাবেই রাখি। মনে করি যে হলে আসবে। যে কয়দিন আন্দোলন হয়েছে, কয়দিনও রেগুলারই গেছে। কাজের কথা কয়ে, দোকানে যাওয়ার কথা কইয়েই ওই আন্দোলনে চলে গেছে। যেখানে ওরে আনে রিক্সা দেয় নিয়ে যাওয়ার আছে, দেখি ও রাত জ্বলে গেছে। তারপরে হলো আমি টিয়ার হয়েছি, আমি চিক্ষুর দিয়ে পড়ে গেছি। পরে আরাম মেডিকেলে ওরা নিয়ে গেছে। পরে আমরাও যাইয়ে দেখি যে আমার ছেলে ওই যে অক্সিজেনের মতো বুহি ধরানো, মানে আল্লাহর মাল, আল্লাহ ইফেতে শহীদ হয়েছে। ওর আম্মুর ক্যান্সার, ওষুধপাতি অনেকটাই খাইছে, ব্লাড ক্যান্সার। বাইচে থাকলে তো লাখ লাখ টাকা মারতো। ও কইছে যে আমার আম্মুরে যত টাকা লাগে আমি কামাই যে আমার আম্মুরে ভালো বানাবো। করোনার সময় স্কুল বন্ধ হয়ে গেছে, তখন ও ঢাকা গেছে। কইছে আমি লেখাপড়া করবো না, কাজ করবো। বার্নিশ মিস্ত্রি ছিল। মুজাহিদের ইনকাম দিয়ে সংসারটা চলতো। তো মুজাহিদ মারা গেছে, এখন আমাকে সংসার চালাবে কিনা? ও যদি মারা গেলে ওই শার্টটার গায়ে ছিল। 10:30 বাজে বাসায় এসেছে, আইসে আম্মু দোকান বন্ধ হয়ে গেছে, কাজ নেই। তাই 11:30 পর্যন্ত ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। 12টা বাজে নেটটা বন্ধ হয়ে গেল না, তখন মোবাইলটা খাটে বা থুয়ে আমার কমাচ্ছে, আম্মু আমি তো দোকানে যাবো। আমার একটা ছোট একটা ভাগ্নে ছিল, ও খালি বারে বারে ওর সাথে যাবি, দিয়ে কানবা লাগছে। নৌকাবা লাগছে, কাম্মু তোমার ভাগ্নেরে তুমি ধরো, ওর মোটা পেটে গুলি লাগবে। এই কই ওর আমার কোলে দিয়ে ও চলে গেছে। আমার মাথার পর হাত দিয়ে কয়, আম্মু তুমি চিন্তা করো না, আমি দোকানে তো চলে আসবো। যাই এই মিছিল নিয়ে গেছে পোলাপানির সাথে। আমার ছেলেটা খুবই বুদ্ধিমান ছিল। ও যদি 1 টাকা ইনকাম করতো, 1 টাকা এনে আমার হাতে দিত, ও কোনো সময় বাড়তি টাকা চাইত না। ও মা বাপের কষ্ট দুঃখ সবই বুঝতো। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর। জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নলুকখানি, দোলা ভরা ক্ষেতের ফসল, সাজানো ফুলদানি। এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে
পলাশির প্রান্তরে